তো এর পরেরটা হচ্ছে, এটা 3 স্টার। হোয়াট ইজ রেনেসা? রেনেসা কি? রেনেসা মানে কি নবজাগরণ। ওকে, তো রেনেসা কি? আর ডিসকাস ইটস ইম্প্যাক্ট অথবা ইনফ্লুয়েন্স অন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রভাব বর্ণনা করো, অথবা এলিজাবেথান লিটারেচার, এলিজাবেথান সাহিত্যে এটার প্রভাব বর্ণনা করো। তো এখানে কি লেখা আছে? এভরি লিটারেচার নিডস এ পিরিয়ড টু ফ্লাউরিশ উইথ ইটস অল ইটস পটেনশিয়ালিটিস অফ অল জনরস, মানে প্রত্যেকটা সাহিত্যেই বা প্রত্যেক দেশের সাহিত্যে একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময় মানে বেশ কিছু জনেরা খুব বেশি ফেমাস হয়। যেমন বাংলা সাহিত্যের কথা যদি আমরা বলি, এখন কিন্তু কবিতা তেমন একটা লোকজন পড়ে না, এখন কি পড়ে? উপন্যাস। আবার একটা সময় ছিল যখন অনেক লোকজনেরা অনেক বেশি কবিতা পড়তো। তার মানে এক একটা জনেরা এক এক সময় খুব বেশি ফেমাস হয়, সেই সময়টা দরকার। বলছি ইংলিশ লিটারেচার অলসো রেকর্ড সাচ এ পিরিয়ড, ইংরেজি সাহিত্যে এরকম মানে একটা পিরিয়ড আছে যে সময়টাতে বেশ কিছু জনেরা অনেক বেশি ফেমাস হয়েছিল। জনরা মানে ধারা। and it availed such an age during the Renaissance period, এবং এটা কখন হয়? রেনেসার সময় হয়, মানে রেনেসার অন্তর্গত একটা এজ আর কি। রেনেসাঁকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এলিজাবেথান, একটা জ্যাকোবিয়ান, একটা ক্যারল, একটা কমনওয়েলথ। ওকে, তো সেইটার একটাই হচ্ছে সেই এলিজাবেথান এজ, যেটা বলে মানে এক কথা ওটাকে বলা গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। তো বলছে দ্য রেনেসা স্টার্টেড ইন ইতালি ইন দ্য 13th century, ইতালিতে রেনেসার শুরু কখন? মানে 13 শতাব্দীতে। which came to England in its second half of the 14th century, ইংল্যান্ডে এইটার যে ফলাফল বা ইংল্যান্ডে এটার প্রভাব পৌঁছাতে পৌঁছাতে প্রায় 150 বছর লেগে যায়, মানে চতুর্দশ শতাব্দীর যে মধ্যবর্তী অবস্থা বা মিডল, মানে 1350 সালের দিকে ইংল্যান্ডে এটা আসে। ওকে, তার মানে এটা হচ্ছে 13 শতাব্দীতে শুরু হয় ইতালিতে, বাট ইংল্যান্ডে এটা পৌঁছাতে পৌঁছাতে আরো বেশ কিছু সময় লেগে যায়। দেন বলছে যে দিস ইজ দ্য পিরিয়ড ইন হুইচ ইংলিশ লিটারেচার অ্যাডেল্ট এ প্যাট্রোনাইজিং লিডার কুইন এলিজাবেথ দ্য ওয়ান, মানে এই সময় ইংল্যান্ডের সাহিত্যে মানে একজন রানী ছিল যে কিনা একটু সাহিত্যানুরাগী ছিল। সে কে ছিল? কুইন এলিজাবেথ ওয়ান, মানে রানী প্রথম এলিজাবেথ। আন্ডার হুজ ইনস্ট্রাকশন, যার নির্দেশে ইংলিশ লিটারেচার ফ্লাউরিশ লাইক নেভার বিফোর, মানে ইংরেজি সাহিত্য এতটা উন্নতি লাভ করে যতটা আগে করে নাই। এটা গেল ইন্ট্রোডাকশন, যে মূলত রেনেসাটা কখন শুরু হয় এবং ইংল্যান্ডে এটা কখন আসে এবং সেই সময় ইংল্যান্ডের অবস্থাটা কেমনটা ছিল, এটা হলো ইন্ট্রোডাকশন। এরপরে কি রেনেসা বলতে আসলে কি বুঝি? কোশ্চেন ছিল কি হোয়াট ইজ রেনেসা, এখানে রেনেসা সম্পর্কে লেখা আছে ডেফিনেশনে, যে স্ট্রাকচারালি রিমিন্স অ্যাগেন, যে গাঠনিক দিক থেকে রি শব্দের অর্থ কি? অ্যাগেন মানে পুনরায় বা আবার, এন্ড নেইসা মিন্স বার্থ, এবং নেইসা শব্দের অর্থ বার্থ। তার মানে রি মানে হচ্ছে পুনরায়, নেইসা মিন্স বার্থ জন্ম, তার মানে রেনেসা মানে কি? পুনর্বার জন্মগ্রহণ করা, ওইটাই বলা আছে। সো রেনেসা মিন্স রিবার্থ অর রিঅ্যাওয়েকেনিং, সেটা কিসের পুনর্জন্ম লাভ? অফ ক্লাসিক্যাল স্পিরিট আউট অফ দ্য অ্যাশেস অফ দ্য ডার্ক এজ বা মিডল এজ, মানে মধ্যযুগীয় কুসংস্কার যে সমাজটা, এটা বাদ দিয়ে প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্য বা আমরা যেটাকে বলি ক্লাসিক্যাল সাহিত্য, এইটার নতুন করে আনয়ন করা বা নতুন করে জন্ম নেওয়াটাকে বলা হয় রেনেসা। আবারও বলতেছি যে রেনেসা শব্দের অর্থ নবজাগরণ। তার মানে এখানে অবশ্যই নবজাগরণ হয়েছে। কিসের নবজাগরণ হয়েছে? মধ্যযুগীয় যে কুসংস্কার পূর্ণ সমাজ ছিল, এটা বাদ দিয়ে সেই প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্যিকদের যে ধারা বা তাদের যে স্টাইল, এটাকে নতুন করে জাস্ট জন্ম নেওয়া মানে জন্মগ্রহণ করানো হয়েছে, এইটাকে বলা হয় রেনেসা। তো বলছে দ্য রেনেসা ইন ইংল্যান্ড সিগন্যাল দ্য এন্ড অফ মেডিভাল স্কলাস্টিসিজম, যে রেনেসার দ্বারা ইংল্যান্ডে কি হয়? মধ্যযুগীয় যে ধ্যান ধারণা বা শিক্ষা টিক্ষা এগুলো সব বন্ধ হয়ে যায়, মানে এক কথা মধ্যযুগটাও একটা কুসংস্কারের যুগ, এই জন্য এটা সব বাদ হয়ে যায়। and opened the doors of a liberal rational system of thought, এবং কি শুরু হয়? লিবারাল মানে স্বাধীন চেতা, বা এক কথা যাকে বলি মুক্ত চিন্তাটা শুরু হয় রেনেসার মাধ্যমে, যে আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমি কোনো নিয়ম কানুন মানবো না, এমনটা। দেন বলছে যে the most significant impact of Renaissance in English literature was seen in the change of perception of human being, যে রেনেসার সময় সবচেয়ে বড় পরিবর্তনটা আমরা কোথায় দেখি? মানুষের চিন্তা চেতনাতে, যে তারা মানে আগে যেমনটা মনে করতো বাট এখন তেমন মনে করতো, যে চিন্তা চেতনায় বেশ পরিবর্তন আসে। ম্যান ওয়াজ প্লেসড ইন দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, এবং তখন মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইট হেল্পস টু রিঅ্যাওয়েকেন দ্য মাইন্ডস অফ ম্যান, এতে কি হয়? মানুষের মনের একটা রিঅ্যাওয়েকেনিং বা পুনর্জন্ম হয়। মানে এক কথা আগে এমনটা হইতো যে চার্চের লোকজনেরা হেভেন বা জান্নাতে বা স্বর্গে যাবার সার্টিফিকেট দিত। ওকে, মানে আপনি যত পাপ করেন বা আমি যত পাপ করি, চার্চের লোকজনদের কাছে গিয়ে আমি বলতাম যে
কি জানো, যে ফাদার আমি অনেক পাপ করেছি, সুতরাং আমি যেন স্বর্গে যেতে পারি, আপনি একটা ব্যবস্থা করেন। তো ফাদার তখন বলতো আর কি, আচ্ছা ঠিক আছে, যে আমাকে 100 স্বর্ণ মুদ্রা এনে দিও, আমি তোমার জন্য স্বর্গে যাওয়ার একটা সার্টিফিকেট দিয়ে দেবো আর কি। এরকম কুসংস্কারপূর্ণ সমাজ ছিল। তো রেনেসাঁর দ্বারা কি হয়, এই সমাজ তারা ত্যাগ করে, মানে লোকজন তখন সচেতন হয় আর কি, ওকে, মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়। এই জন্য ওইটি বলা আছে যে it helps to reawaken the minds of men. বলছে freedom of thought and freedom of action was the dominant passion of the age. এই যে কি লোকজন সবসময় স্বাধীনভাবে চিন্তা চেতনা বা স্বাধীনভাবে কাজ করতে, মানে কোনো নিয়ম কানুন তারা মেনটেন করতে চাইতো না। It is the influence of Renaissance which make the Elizabethan age wonderfully fertile, productive and splendid. যে রেনেসাঁর প্রভাবের জন্য এলিজাবেথেন এজটা এতটা উর্বরতা লাভ, মানে এতটা উর্বর হয়, বা এলিজাবেথেন এজটা এত বেশি ফেমাস হয়। ওকে, তো এই হচ্ছে রেনেসাঁ বলতে আসলে আমরা কি বুঝি। এই দুইটা পয়েন্ট কি, মানে দুইটা স্টেশন থেকে বুঝতে পারছি, ইন্ট্রোডাকশনটা প্লাস এই ডেফিনেশন, রেনেসাঁ বলতে আমরা কি বুঝি। আচ্ছা দেখলে ভালো বুঝবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলছে, ডিসকাস ইটস ইনফ্লুয়েন্স অথবা ইমপ্যাক্ট, মানে রেনেসাঁর প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই যে এখানে ইনফ্লুয়েন্স সম্পর্কে লেখা আছে, যে ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ, ইনফ্লুয়েন্স গুলো কি কি, ফার্স্ট এখানে তো অনেকগুলো ডেফিনেশন চাইছে, যদি সবগুলো না চায় তাহলে তো সবগুলো লিখবে না। শুনতে পাইনি, সবগুলো না চাইলে। যেমন এখানে রিভাইসিং সম্পর্কে জানতে চাইছে, সেটা ডিফিনিশন সম্পর্কে জানতে চাইছে, আবার ইনফ্লুয়েন্স অফ এই সম্পর্কে জানতে চাইছে। তো এগুলো যদি কিছু একটা বাদ দেয় তাহলে হ্যাঁ, কি এখান থেকে কোন একটা বাদ দিয়ে দিবে? আপনার মানে এভাবে আসতে পারে, ডিসকাস দ্য ইমপ্যাক্ট অফ দ্য ইনফ্লুয়েন্স অন ইংলিশ লিটারেচার ডিউরিং রেনেসাঁ, এমনটা আসতে পারে। ওকে, তো যেভাবে আসবে, মানে এক তখন কি কথায়, আমি রিনাইসেন্স সম্পর্কে হ্যাঁ লিখবো? রেনেসাঁ আপনাকে লিখতে হবে, কারণ যেহেতু এখানে বলে দিবে যে রেনেসাঁর সময়ে হচ্ছে ইংল্যান্ডের মানে ইংলিশ সাহিত্যে কেমন প্রভাব ছিল বা কিভাবে প্রভাবিত হয়েছিল, সো আপনার রেনেসাঁটা আসবে, তখন আপনি এত বিস্তারিত না লিখে একটু সংক্ষেপে লিখবেন আর কি, যে রেনেসাঁ মানে অ্যাগেইন, মানে রি মানে অ্যাগেইন, নেইসা মানে বার্থ, সো রেনেসাঁ মানে নবজাগরণ। কিসের নবজাগরণ? ক্লাসিক্যাল সাহিত্যের। এরপরে এইগুলা, এই যে দা থেকে শুরু করে এ পর্যন্ত না লিখতেও চলবে। ওকে, আর যদি আপনাকে বলেই দেয় যে রেনেসাঁ কি, তাহলে অবশ্যই আপনাকে রেনেসাঁ সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এরপরে বলছে রেনেসাঁ প্রভাবের সময় কি কি হয়েছিল। ফার্স্টে বলছে ক্লাসিসিজম, যে ডিউরিং দ্য রেইন অফ কুইন এলিজাবেথ ওয়ান, যে রানী প্রথম এলিজাবেথের শাসনামলে, রেইন মানে শাসনামল, কি হয়েছিল, দেয়ার ওয়াজ এ রিভাইভাল, একটা নবজাগরণ হয়েছিল, কিসের, অফ ক্লাসিক্যাল লার্নিং। ক্লাসিক্যাল বলতে আমরা বুঝি প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্য, তার মানে এই রানী এলিজাবেথ, মানে প্রথম এলিজাবেথের শাসনামলে প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্যের এটার একটা নবজাগরণ হয়, মানে আবার নতুন করে এই ধাঁচে লেখালেখি শুরু হতে থাকে, যদিও মধ্যযুগে এগুলো বাদ ছিল, এজন্য বলতে রিভাইভাল হয়। দ্য সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট গ্রিস এন্ড রোম আর রিডিসকভারেড, inspiring an interest in classical learning which challenged medieval beliefs and ideas, মানে মধ্যযুগীয় যে বিশ্বাস বা মতবাদ ছিল এগুলাকে চ্যালেঞ্জ করে কি সেই ক্লাসিক্যাল যে ধ্যান ধারণা দ্বারা আর কি। মানে এক কথায় মধ্যযুগীয় কুসংস্কারপূর্ণ সমাজটা বা তাদের কুসংস্কারপূর্ণ নিয়ম কানুন বাদ দিয়ে প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্যের উপর বেশি জোর দেওয়া হয়, এটাকে বলা হয় ক্লাসিসিজম। এটা রেনেসাঁইজে আমরা দেখতে পাই। এরপরে কি বলছে, নিউয়েস্ট ইনভেনশন, যে নতুন নতুন আবিষ্কার হয়, যে দ্য রেনেসাঁ মেন ওয়ার বিকামিং ওয়েলদিয়ার, যে তারা অনেক বেশি সম্পদশালী হয়, হুইচ লেড টু অ্যান ইনক্রিজ ইন ট্রেড এন্ড ট্রাভেল, এতে কি হয়, ব্যবসা বাণিজ্য বা নতুন নতুন জায়গায় যাওয়ার একটা মানে টেন্ডেন্সি বা প্রবণতা, এটা অনেক বেশি বেড়ে যায়। And the spread of new ideas, perhaps the most যে মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দিস ওয়াজ দ্য প্রিন্টিং প্রেস, মানে নতুন নতুন জিনিসপত্র আবিষ্কৃত হতে থাকে, এগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে প্রিন্টিং প্রেস বা ছাপাখানা। ছাপাখানা কে মানে আবিষ্কার করে, ডিসকভার্ড বাই উইলিয়াম ক্যাক্সটন নামের এক ভদ্রলোক। ওকে, মানে এরকম নতুন নতুন অনেক জিনিস আবিষ্কৃত হতে থাকে রেনেসাঁর সময়, এটা রেনেসাঁইজের একটা বৈশিষ্ট্য বা রেনেসাঁর প্রভাবে এটা হয়। এরপর বলছে কি, দ্য স্পিরিট অফ ইন্ডিভিজুয়ালিজম এন্ড ম্যাটেরিয়ালিজম, মানে ইন্ডিভিজুয়ালিজম শব্দের অর্থ ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, মানে আপনি আপনারটা বুঝবেন, আমি আমারটা বুঝবো, এক কথা যাকে বলে স্বার্থপরতা আর কি। আর একটা কি ম্যাটেরিয়ালিজম, মানে ভোগবাদিতা, এইগুলোর মানে এগুলোর প্রতি আকর্ষণ বোধ জন্মায়। যে দ্য রেনেসাঁ ওয়াজ ইন এসেন্স অ্যান ইন্টেলেকচুয়াল রিবার্থ, রেনেসাঁ কি একটা বুদ্ধিভিত্তিক বিকাশ ছিল আর কি, মানুষের বুদ্ধিভিত্তিক অনেক মানে এক কথা যে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে আর কি, তারা
সে মধ্যযুগীয় কুসংস্কার যে কথাবার্তা এগুলো মানতে চায় না। It showed itself in the effort in the of the individualism to free himself from the rigid institutions of the Middle East. মানে মধ্যযুগীয় যে কঠোর বা রূঢ় বা এক কথায় কুসংস্কারপূর্ণ সমাজ ছিল, এখান থেকে তারা মুক্ত হতে চায়, ফ্রি হতে চায়, ইন্ডিভিজুয়াল হতে চায়, যে আমি আলাদা, আমার মতো থাকবো, আমি কারো কথাবার্তা শুনবো না, আমি আমার মতো, আপনি আপনার মতো, এমনটা, এটাকে বলা ইন্ডিভিজুয়ালিজম। দেন বলছে ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসার প্রভাবের জন্য পিপল অফ দ্য এইজের লোকজনেরা স্টার্টেড টু ফ্রি দেমসেলফ ফ্রম দ্য সোকল সাইকেলস অফ মেডিয়েভালিজম। লোকজনেরা এই মানে নামমাত্র যে মধ্যযুগীয় ধ্যান ধারণা এখান থেকে বা এই যে শ্যাকেল আছে, মানে এই যে বন্দিত্ব, সেখান থেকে তারা মুক্ত হতে থাকে। ইট ইজ অলসো মার্কড উইথ এ গ্রোয়িং সেন্স অফ বিউটি অ্যান্ড এনরিচমেন্ট অফ লাইফ। এবং এই সময় মানুষের মধ্যে সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ বোধ জন্মায়, মানে সুন্দরকে সবাই ভালোবাসে, এমনটা। যে টু দ্য এলিজাবেথানস উমেন ওয়ার রিগার্ডেড অ্যাজ অ্যাডোরেবল ক্রিয়েচার। এলিজাবেথান এই যে মহিলাদেরকে তারা খুব সম্মান করতো, ভালোবাসতো। দে অলওয়েজ হ্যাঙ্কার্ড আফটার ম্যাটেরিয়াল গেইন এন্ড প্রসপারিটি। এবং তারা সবসময় অর্থ সম্পদের প্রতি তাদের লোভ ছিল। তার মানে এই রেনেসাইজের আরেকটা প্রভাব হচ্ছে যে মানুষের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ জন্মায় এবং তারা ধন দৌলতের প্রতি আকৃষ্ট হয়। এরপরটা কি বলছে? হিউম্যানিজম। হিউম্যানিজমটা কি? অন্যকে ভালোবাসা বা বাংলাতে বলে মানবতাবোধ। যে রেনেসা স্কলার্স অফ দ্য ক্লাসিক্স কল্ড হিউম্যানিস্ট। রেনেসাইজে যারা স্কলার ছিল এদেরকে বলা হিউম্যানিস্ট। রিভাইভ দ্য নলেজ অফ গ্রিক ল্যাঙ্গুয়েজ এন্ড গিভ বার্থ টু এ নিউ কালচার, দ্যাট ইজ হিউম্যানিজম। যে তারা কি করে? প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্যটাকে নতুন করে আনে, যার ফলে কি হয়? নতুন একটা ধারা সৃষ্টি হয়, যেটাকে বলা হয় হিউম্যানিজম। পেট্রাক হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ হিউম্যানিজম। এবং পেট্রাককে বলা হয় হিউম্যানিজমের ফাদার বা মানবতাবোধের মানে জনক আর কি। দ্য টার্ম হিউম্যানিজম ইনক্লুডস রেভলিউশনারি কোয়ালিটিস অফ লিবারাল থিঙ্কিং। হিউম্যানিজম বলতে আমরা কি বুঝি? স্বাধীন চেতা মনোভাবকে। সাম গ্রেট রেনেসা হিউম্যানিস্ট ইনক্লুড। এবং রেনেসাতে যারা হিউম্যানিস্ট ছিল তারা কারা কারা? স্যার ফিলিপ সিডনি, এরাসমাউস, মন্টেইন, স্যার থমাস মোর, এডমান্ড স্পেন্সার, জন মিল্টন। তার মানে এরা অনেক মানব দরদি ছিল, এরা ভালো ছিল, এরা প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্যকে অনেক বেশি মানে অনুকরণ করতো আর কি। এটাকে বলা হয় হিউম্যানিজম। এটাও রেনেসাইজের একটা প্রভাব ছিল। এরপর কি আছে? স্পিরিট অফ অ্যাডভেঞ্চার আর কি। ওকে, হুম, কি বলছে? দ্য এলিজাবেথানস হ্যাভ এ গ্রেট হ্যাভ এ তো বলছে দ্য এলিজাবেথানস হ্যাভ এ গ্রেট ইনফ্লুয়েন্স অফ ডিসকভারি অ্যান্ড অ্যাডভেঞ্চার। দ্য এলিজাবেথান যারা, তারা নতুন নতুন কিছু ডিসকভার করা বা নতুন নতুন জায়গায় যাওয়া, অ্যাডভেঞ্চার করা, এইটার প্রতি তাদের যথেষ্ট মানে আকর্ষণ ছিল বা এটা দ্বারা প্রভাবিত ছিল। ইট ওয়াজ অ্যান এজ অফ গ্রেট কিউরিসিটি অ্যান্ড দেয়ার থার্স্ট ফর নলেজ। যে এই এজটা ছিল কি? একটা কৌতূহলের যুগ। সুতরাং লোকজন কি অনেক বেশি জ্ঞান আহরণ করতে চাইতো। মানে সাপোজ আপনি একটা জিনিস জানতে চান, তার মানে আপনার মধ্যে কৌতূহল আছে, ওই রকমটাই। যে was so powerful that scholars like Bacon took all knowledge to be their প্রবীণ। যে এই জন্যই ফ্রান্সিস বেকনের মতো এরকম মানে কবি সাহিত্যিকদের আবির্ভাব হয়, যে যারা অনেক বিষয়ে মানে দক্ষ ছিল বা জানতো আর কি। ওকে, বা তারা নলেজেবল ছিল। বলছে হিজ এসে অফ প্লান্টেশন ইজ অ্যাবাউট দ্য এক্সপ্লোরেশন অফ ইংল্যান্ড ইন আমেরিকা। যেমন তার একটা এসে আপনাদের থার্ড ইয়ার আছে, এটা হচ্ছে অফ প্লান্টেশন আর কি। ওকে, যেটা কোন সম্পর্কে লেখা? আমেরিকাতে ইংরেজরা অথবা ইংলিশরা, ওকে, বা হচ্ছে ইংল্যান্ডের লোকজন তারা যে শাসন করবে বা কলোনি স্থাপন করবে, কলোনাইজেশন করবে, সেই সম্পর্কে লেখা। ঠিক আছে, তার মানে নতুন নতুন দেশে গিয়ে কলোনি স্থাপন করা, এটাকে বলা কি? অ্যাডভেঞ্চার আর কি। ওকে, মানে তারা এটাকে অ্যাডভেঞ্চার হিসেবে নেয়। এটাও রেনেসাইজের একটা প্রভাব ছিল। দেন বলা যায় সাম অফ মার্লোস প্লেস অলসো বিয়ার দিস। যেমন কি যে ক্রিস্টোফার মার্লো আছে, তার বেশ কিছু সাহিত্যকর্ম আমরা এই বৈশিষ্ট্যটা পাই। He even titles as the true child of the Renaissance. তাকে কি বলা হয়? রেনেসাঁর সত্যিকারের শিশু আর কি, মানে রেনেসাঁর বাচ্চা তাকে বলা হয়, কারণ তার সাহিত্যকর্মে রেনেসাঁর প্রভাবটা অনেক বেশি পাওয়া যায়। এরপরে কি আছে? মোরাল টেম্পারামেন্ট। যে মানুষের নীতি নৈতিকতাটা মানে নীতি নৈতিকতা জন্মগ্রহণ করে মানুষের মধ্যে, বা জন্ম নেয়, বা মানুষ মানে ভালোর পথে থাকতে আরম্ভ করে। দ্য লিটারেচার অফ দ্য এলিজাবেথান পিরিয়ড শোস এ মার্ক অফ সায়েন্টিফিক এন্ড সেকুলার ফাংশন। যে আমরা কি এই সায়েন্টিফিক মানে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পাই আর কি। সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন না, আবার একেবারে বৈজ্ঞানিকও না, দুইটা সংমিশ্রণ বলতে পারেন। বলছে নিউ লার্নিং এন্ড দ্য ইমার্জেন্স অফ সায়েন্টিফিক স্পিরিট হেল্প দ্য গ্রোথ অফ রেশনালিজম। যে নতুন নতুন যে নলেজ বা লার্নিং বা ধ্যান ধারণা বা জ্ঞান, এর ফলে কি হয়? লোকজন তারা বেশি যৌক্তিক হতে থাকে, মানে আগের মতো তারা কুসংস্কারবাদী আর হয় না।
the people of the period were more pragmatic than romantic. রেনেসাঁজের লোকজনেরা অনেক বেশি কি ছিল, রোমান্টিক ছিল না, তারা বেশি প্র্যাগমেটিক বা বাস্তবধর্মী ছিল, মানে বেশি যৌক্তিকতাকে প্রাধান্য দিত। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে কি হয়, লিটারেচার অ্যান্ড রাইটিং হ্যাড এ ডেফিনিট moral slant which derived from such varied sources as classical and medieval philosophy and Christianity. সাহিত্যকর্মে আমরা এরকম একটা মোরাল পারপাস, মানে লোকজনদেরকে ভালোর পথে রাখার একটা বৈশিষ্ট্য দেখতে পাই আর কি। ওকে, মানে যেহেতু তারা যৌক্তিক ছিল, সুতরাং তাদেরকে ওরকম মানে যুক্তি দিয়ে এমন সেই সত্যের পথে বা ঈশ্বরের পথে বা হচ্ছে ধর্মের পথে রাখা হইতো আর কি। ওকে, সো সাহিত্যটা কেমন হতো, একটা নৈতিকতা সম্পর্কিত হইতো, এটাকে বলা হচ্ছে মরাল টেম্পারামেন্ট। এটাও রেনেসাঁজের সাহিত্যের মধ্যে আমরা পাই। তো বলছে কনক্লুশন মে বি ড্রোন উইথ দ্য সারশন দ্যাট, কনক্লুশন আমরা এটা বলে মানে শেষ, আমরা এটা বলে শেষ করতে পারি কি, রেনেসা পিরিয়ড গেভ ইংলিশ লিটারেচার এ ভেরি নিউ অ্যান্ড সাস্টেনেবল ফাউন্ডেশন। রেনেসা মানে রেনেসা যে ইংরেজি সাহিত্যটা একটা স্থায়ী রূপ লাভ করে আর কি, সাস্টেনেবল ফাউন্ডেশন পায়। অ্যান্ড এভরি এরিয়া অফ ইট, এবং মানে প্রত্যেকটা জনেরাই মোটামুটি বেশ ভালোই ফেমাস হয় আর কি। ওকে, ইট গেভ ইংলিশ লিটারেচার দ্য ফার্স্ট টেস্ট অফ রোমান্টিসিজম। যে রেনেসাঁর দ্বারাই আমরা ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজমের প্রথম যে মানে টেস্টটা পাই আর কি। মানে রোমান্টিসিজমটা যদিও সেই 1798 সালে শুরু হয়, বাট এইটার শুরুটা মানে একেবারে গোড়াপত্তনটা কিন্তু এই রেনেসাঁইজের হয় আর কি। দেন বলছে দ্য ডিপ এনথুজিয়াজম ফর ডিসকভারিং হিউম্যান লাইফ, আর্থ, নেচার, সোসাইটি অ্যান্ড এ বেসমেন্ট ফর মডার্ন থিঙ্কিং, যে মানুষের মানে সমাজের প্রতি বা মানুষের প্রতি মানুষের যে আকর্ষণ বোধ বা ভালোবাসা এগুলো জন্মায়, বা মানুষের চিন্তা চেতনারও অনেক বেশি ডেভেলপমেন্ট হয় এই যে বা এই যে হচ্ছে প্রভাবের জন্য। ইট ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসা, এটা হচ্ছে রেনেসার প্রভাব। ফর হুইচ, যার জন্য উই গেট দ্য গ্রেটেস্ট ফিগার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার, স্যার ফ্রান্সিস বেকন, এডভান স্পেন্সার, ক্রিস্টোফার মার্লোর। রেনেসার প্রভাবের জন্যই আমরা এদের মতো বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকদের পাই। তো এই হচ্ছে রেনেসা কি, এবং রেনেসাইজের প্রভাবটা কেমনটা ছিল, বা ইংরেজি সাহিত্যের রেনেসার প্রভাবের ফলে কি কি হয়েছিল, এটা কি বুঝতে পারছেন?